এদিকে আজ গোপন তথ্য প্রকাশ হয়েছে রাজবাড়ীর দৌলতিয়া ঘাটের সেই বাস দুর্ঘটনার। অসংখ্য গোপন লাশের হিসাব পাওয়া গেছে। বেঁচে ফেরা অসংখ্য যাত্রী নতুন রহস্য উন্মোচন করেছে সবার সামনে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তৃতীয় দিনের মতো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল, তবে ৮টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সান্ত্বনাই যেন মুছতে পারছে না শোকের নোনা পানি। চারদিকে শুধু কান্নার রোল আর বুক ফাটা আহাজারি। কেউ কেউ মূর্ছা যাচ্ছেন, কেউ বা বুক ফাটা আহাজারিতে চারপাশ ভারী করছেন। ২৬টি তাজা প্রাণ কেড়ে নেয় এই নির্মম ট্র্যাজেডিতে লণ্ডভণ্ড হয়ে গেছে এক একটি সাজানো সংসার। বেশিরভাগ পরিবার হারিয়েছে তাদের ২ সদস্যকে, কোনো পরিবারে আবার বেজেছে ৩ জনের বিদায় ঘণ্টা। কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি, বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য বলে মন্তব্য করেছেন। এই যে হামজা, এতে 1 মিনিট 20 মিনিট গাড়িটা উত্তরার কথা, এখানে 2 ঘন্টা লেগে গেছে। এরা এখানে কি করে? এখানে চাকরি দিচ্ছে, বেতন দেয়, এরা কেন উদ্ধার করে না? এত লোক মারা গেল। রাজবাড়ীর দৌলতিয়া ঘাটের সেই বাস দুর্ঘটনার আজ 3 দিন হয়ে গেল। এখন অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেছে এবং লাশের হিসাব কেউ মিলাতে পারছে না। এর পিছনে কঠিন ষড়যন্ত্র রয়েছে। সেই বাসের যাত্রীরা যারা কিনা বেঁচে ফিরে এসেছে, তারা অনেক রহস্য উন্মোচন করে এবং সেইখান থেকে সেই ড্রাইভারও তার নিজের মুখে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, এই বাস দুর্ঘটনা দেখে দেশের প্রত্যেকটা জনগণ কান্নায় ভাসাচ্ছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বাস দুর্ঘটনার সর্বশেষ তথ্য এবং এই মুহূর্তে সেই ফেরিঘাটে উদ্ধার অভিযানে আরো কি কি বেরিয়ে এসেছে সেইটাও লাইভ আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বলাচ্ছেন, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তৃতীয় দিনের মতো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল, তবে ৮টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি ইউনিটকে এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এখন ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন গলন্দের, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে ৮টা থেকে তার অভিযান পরিচালনা করবেন, তবে এখনো পর্যন্ত কেউ এখানে তাদের কোনো কর্মকর্তা বা তাদের কোনো সদস্য এখানে আসেনি। আমি যেটি তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ঠিক কতজন এখনো পর্যন্ত এখানে নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই। তবে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে একজন নারী, তিনি তাকে বলেছেন যে তার সেই নারীর ভাই নিখোঁজ রয়েছেন এবং যে ভাইটি ওই নারীর নিখোঁজ রয়েছেন সেই লোককে খোঁজার উদ্দেশ্যেই মূলত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখানে আসছেন। আমরা সকাল থেকে এই দৌলতদিয়া ফেরিঘাটে এসেছি, এখনো পর্যন্ত আমাদের চোখেও তেমন কোনো কাউকে চোখে পড়েনি, কেউ কোনো স্বজনকে চোখে পড়েনি। কেউ এসে যে দাবি করবে বা কেউ এখানে অপেক্ষা করবে মরদেহের জন্য, এমন কাউকে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা নিজেরাও দেখতে পারিনি। এ পর্যন্ত এই বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকালই ২৬ জনের মরদেহ যার যার স্বজনরা আছেন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ২৬ জনের মধ্যে ১৮ জন রাজবাড়ী জেলার, 4 জন কুষ্টিয়া জেলার, 1 জন ঝিনাইদহ, 1 জন দিনাজপুর, 1 জন গোপালগঞ্জ এবং 1 জন সাভারের আশুলিয়ার বাসিন্দা রয়েছে। তো সব মিলিয়ে এখন এখানে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তেমন কোনো লোকের উপস্থিতিও কিন্তু আজ এখানে নেই। আমরা দেখেছি গতকালও এখানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, গণমাধ্যমের উপস্থিতি ছিল, তবে আজকে কিন্তু এখানে শুনশান নীরবতা। 2-1 জন করে মানুষ আসছেন, তারা উৎসুক জনতা দেখার জন্য দেখছেন, চলে যাচ্ছেন। উদ্ধার অভিযান কখন পরিচালনা করা হয় বা আমরা সে অপেক্ষায় আছি, দেখা যাক কখন শুরু হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ।
স্বজনদের হাহাকার অনুসন্ধানে কিন্তু এবং কি উৎসব জনতা দুর্ঘটনার পরে কিন্তু এই রাজবাড়ির দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে এসে ভিড় করছে। আমরা কিন্তু ভোর থেকে এটা দেখছি যে গতকালটা যেহেতু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার পর থেকেই লাশের সন্ধানে স্বজনরা ভিড় করছে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে। 7 ঘন্টা পর তোলা হয়েছে বাসটিতে, এখন পর্যন্ত মৃতদেহ মিলেছে 23টি। দুর্ঘটনায় 13 ঘন্টা পর 13 থেকে 13.5 ঘন্টা পার হলেও স্বজনদের হাহাকার কিন্তু ঘাটগুলোতে। গতকাল রাজবাড়ী থেকে ছেড়ে আসা বিকেলে 40 জন যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পল্টনে 3 নম্বর ঘাটে পল্টনে নদীতে পড়ে যায় এবং তখন কিন্তু একদম ঝোড়ো বাতাস এবং বৈরী আবহাওয়া থাকার কারণে সেটাকে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ এবং তারপর থেকে দুর্ঘটনার পরপরই প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ অভিযান শুরু করে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান রাজবাড়ী আমাকে যতটুকু জানিয়েছে যে তিনি বলছেন যে এ পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 13 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে, এছাড়াও অন্যান্যরা রয়েছে। এছাড়াও আহত 5 জনকে উদ্ধার করা হয়েছে, তারা কিন্তু ভর্তি করা হয়েছে হসপিটালে, তাদের মধ্যে গুরুতর রয়েছে কয়েকজন। এছাড়া ফরিদপুরে তাদেরকে গুরুতর থাকায় প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃতরা সকল মরদেহ কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের কাছে দ্রুত যোগাযোগ সহ তাদেরকে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান করা হচ্ছে এখন পর্যন্ত। তবে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে অনুসন্ধানের কর্তৃপক্ষ কিন্তু একটি কমিটি গঠন করেছে এবং তারা কিন্তু সেই কাজও কিন্তু শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ফেরিগুলো যানবাহন ওঠানামায় নিরাপত্তা ব্যবস্থা অতটা জোরদার নয়। আমরা কিন্তু দেখছি যে কয়েক বছরের মধ্যে কিন্তু এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট যে বাংলাদেশের যে বৃহত্তম এই নদী রয়েছে, নদীর ঘাটগুলো রয়েছে, এই রোড রয়েছে, এই নোটগুলো কিন্তু এবড়ো থ্যাবড়ো যে স্লোপগুলো রয়েছে, অর্থাৎ উঠানামার যে পল্টনগুলো রয়েছে তা কিন্তু অনিরাপদ। আর এখানে কিন্তু স্বজনরা ভিড় করছে তাদের লাশ ফিরে পাওয়ার জন্য। এখনো কিন্তু নিখোঁজ রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রাজবাড়ির, তবে তারা এখন পর্যন্ত কিন্তু এই উদ্ধার কাজ শুরু করতে সক্ষম হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে সকাল 9টার পর থেকে তারা আবার দ্বিতীয়বারের মতো উদ্ধার কাজ শুরু করবে। যদিও বৈরী আবহাওয়ার সময়তে এই নোটে দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটে কিন্তু এইটা যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার সৃষ্টি হওয়ার কারণে দুর্ঘটনার পরপরই কিন্তু উৎসুক জনতা এবং মানুষের কিন্তু এখানে এসে ভিড় করে এবং উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করে। তবে সৌহার্দ্য পরিবহনের বাসটি কিন্তু আমরা যতটুকু জেনেছি এসে ঘাটে এসে পল্টনে উঠে এবং পল্টনে ওঠার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে সেই ফেরি না পেয়ে সে কিন্তু অপেক্ষা করতেছিল দ্বিতীয় ফেরিটা হাসতা হেনা আসার পরে সেটাকে পল্টন থেকে সে বাঁচে উঠতে গেলে বৈরী আবহাওয়ার মধ্যে সে উল্টে নদীতে পদ্মায় পড়ে যায়। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই মুহূর্তে কিন্তু স্বজনদের যে হাহাকার, উদ্বেগ, উৎকণ্ঠা এবং উৎসব জনতা এই ঘাটটিকে ঘিরে রেখেছে। আমি আগেই বলেছি যে মানিকগঞ্জের রাজবাড়ির হাসপাতালের লাশগুলো, সদর হাসপাতালের লাশগুলো রাখা হয়েছে এবং স্বজনরা সেখান থেকে কিন্তু অধিকাংশ লাশকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং বাদবাকি যে মৃতদেহগুলো রয়েছে সেই মৃতদেহগুলোকে তাদের স্বজনদের যাদের নিখোঁজ রয়েছে তারা কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শনাক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন। এছাড়াও কিন্তু এই জায়গাতেও কিন্তু আমি দেখেছি যে স্বজনরা এসেছে এবং তারা কিন্তু সেখানে কাজ করছে। তারেক রহমান কি ইয়াবা সম্রাট মোদির সাথে ফোনে গোপন চুক্তি করছেন? ইনু মেনন আর সাবেক বিচারপতি মানিককে জামিন দিয়ে বর্তমান সরকার কি তাহলে প্রমাণ করে দিল যে জিয়াউর রহমান আসলে রাজাকার ছিলেন? আর যোগাযোগ মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যে স্বস্তির ঈদযাত্রার বলি আওড়ালেন, তার আসল রূপ কি দৌলতদিয়া ঘাটে নদীর পানিতে বাসের ডুবে যাওয়া? আর সারা দেশে তেলের জন্য মানুষের হাহাকার আর মারামারি। আজ এমন কিছু চাঞ্চল্যকর আর পেছনে তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মন্ত্রীরা ঈদের আগে গলা ফাটিয়ে বলেছিলেন এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে মসৃণ। ভাড়াও নাকি বেশি নেওয়া হয়নি, রাস্তায় কোনো যানজট নেই, মানুষ নির্ঝঞ্ঝাটে বাড়ি যাচ্ছে, এমনকি তেলেরও নাকি কোনো সংকট নেই। মন্ত্রী থেকে শুরু করে বাঘা বাঘা নেতারা সবাই একই সুরে গান গাইলেন, বারবার নিশ্চিত করলেন যে কোনো সমস্যা নেই, কেউ যাতে কোনো অভিযোগ করতে না পারে।
কিন্তু প্রকৃতি বোধহয় এই রাজনৈতিক মিথ্যাচার সহ্য করতে পারেনি। মন্ত্রীদের এই গালগল্পের পরপরই দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। গত 25শে মার্চ 2026 একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা আছড়ে পড়ল পদ্মার বুকে। একটু গভীরভাবে ভাবুন তো, একটা বাস যখন ফেরিতে ওঠে তখন তার গতি কত হওয়া উচিত, কিন্তু এই বাসটি অন্তত 25 থেকে 30 কিলোমিটার বেগে ফেরিতে উঠছিল। একটা ঢালু জায়গা দিয়ে এত দ্রুত গতিতে একটা বাস কিভাবে নামতে পারে? অভিযোগ উঠেছে ড্রাইভার নয়, বাসটি চালাচ্ছিল একজন হেল্পার। ঘাট কর্তৃপক্ষের কোনো তদারকি নেই, কেউ দেখে না বাসটি আসল চালক চালাচ্ছে নাকি হেল্পার। ফেরির প্লুটনে বা ঘাটে কোনো নিরাপত্তা বেষ্টনীও নেই। ফেরির 3 দিক খোলা, কোনো রেলিং নেই। যদি কোনো প্রাইভেট কার বা বাসের ব্রেক ফেলও করে, তবু যেন তা সরাসরি নদীতে না পড়ে যায় এমন কোনো সেফটি মেজার্স নেই। এই দায়টা কার? এই চরম অব্যবস্থাপনার দায় কি আমরা সাধারণ জনগণ নেব, নাকি সেই মন্ত্রীরা নেবেন যারা টিভিতে বসে বড় বড় বুলি ওড়ান? আবার মন্ত্রীরা দাবি করলেন তেলের কোনো সংকট নেই, অথচ তেল না পেয়ে শত শত বাইকার রাস্তায় আটকে আছে। শুধু এক এক জায়গায় নয়, পুরো দেশেই তেলের জন্য রীতিমতো তুলকালাম ও মারামারি হয়ে যাচ্ছে। প্রতিদিন বাইকাররা পেট্রোল পাম্পে গিয়ে অল্প অল্প তেল নিয়ে কাজ চালাচ্ছেন, কারণ পাম্পগুলোতে পর্যাপ্ত তেল নেই। মন্ত্রী সাহেবরা বলছেন তেলের সংকট নেই, তাহলে তেলের পাম্পে সিন্ডিকেট করে তেল আটকে রাখছে কারা? আপনাদের দলের নেতারাই তো। উন্নত বিশ্বে এমন ঘটনা ঘটলে মন্ত্রীরা সাথে সাথে পদত্যাগ করতেন, কিন্তু আমাদের দেশে তারা সমস্যা তো স্বীকার করেনি না, উল্টো সাংবাদিকরা প্রশ্ন করলে তাদের উপর চটে যান। দর্শক, এইসব রাজনৈতিক ভণ্ডামি আর পেছনের আসল সত্যগুলো আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। তাই এমন সব বিশ্লেষণমূলক খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আসুন রাজনীতির আরেক চরম প্রহসনে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, এই 3 জনকে সম্প্রতি একটি মানহানির মামলায় জামিন দেওয়া হয়েছে। মামলাটি করা হয়েছিল বিএনপি এবং খালেদা জিয়ার পক্ষে। অভিযোগ কি? তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়ে চরম কটূক্তি করেছিলেন। বিচারপতি মানিক 2022 সালের অক্টোবরে এক টক শোতে বসে জিয়াউর রহমানকে রাজাকার এবং সাইকোপ্যাথ বলেছিলেন। তিনি দাবি করেছিলেন জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধাই নন এবং তার খেতাব কেড়ে নেয়ার জোর দাবি তুলেছিলেন। অন্যদিকে হাসানুল হক ইনু খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন, বলেছিলেন তার নির্দেশে বাসে আগুন দেয়া হয়, মানুষ মারা যায়। রাশেদ খান মেননও ঠিক একই সুরে কথা বলেছিলেন। এখন একটু ঠান্ডা মাথায় এই জামিনের বিষয়টা বিশ্লেষণ করুন। এই মানহানির মামলায় যখন বর্তমান সরকার তাদের জামিন মঞ্জুর করলো, তখন আইনি দৃষ্টিকোণ থেকে এর অর্থ কি দাঁড়ায়? আপনি যখন এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত কাউকে জামিন দিয়ে মুক্ত করে দিচ্ছেন, তখন কি পরোক্ষভাবে এটাই প্রতিষ্ঠিত হয় না যে তারা জিয়াউর রহমান বা খালেদা জিয়া সম্পর্কে যা বলেছিলেন তাই সঠিক? বিএনপি ও তারেক রহমানের সমর্থিত বর্তমান সরকার যখন তাদের এত সহজে ছেড়ে দিচ্ছে, তখন জনগণের মনে তো এই প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি তাদের এই অভিযোগগুলোই সত্য ছিল? তা না হলে এত বড় মানহানির মামলায় তারা এত সহজে পার পেয়ে যায় কিভাবে? শুধু তাই নয়, বর্তমান সরকারের গত 1 মাসের কার্যকলাপ দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে, এরা আসলে দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে এরা একের পর এক আওয়ামী লীগের অফিসগুলো তালা ভেঙে দখল করা শুরু করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং হতাশাজনক তথ্যটি হলো কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত আব্দুর রহমান বদিকে নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগেও কিন্তু একটি পূর্বাভাস দিয়েছিল। তিনি এক বক্তব্য বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়ছে। তার সেই পূর্বাভাসই সত্য হতে চলেছে এবং সত্য হয়ে গিয়েছে। কেন বলছি জানেন? বিগত কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বাংলাদেশে ঢুকেছে এবং শেখ হাসিনার নির্দেশ মেনেই কিন্তু আজকে 26শে মার্চ যা কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো পালন করছে। এবং বিগত সময়গুলোতে আরো বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল অ্যাক্টিভ কর্মীরা আছে যারা বিদেশে পালিয়ে গিয়েছিল, তারাও ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বইয়ে কিছুদিন আগে আরো একটি বক্তব্য দিয়েছিলেন যে বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। কেন বলেছিলেন? এই ভয়ে। সে চিন্তা করেছে এবং বিএনপি চিন্তা করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশ থেকে ঝাঁকে ঝাঁকে দেশে ফিরে আসছে এবং যে সকল কর্মসূচি শেখ হাসিনা ঘোষণা করছে সেই সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে নেতাকর্মীরা পালন করছে। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দিই বহির্বিশ্বের চাপে এবং ভারতের কূটনৈতিক চাপের কারণে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন মোটামুটি সংগঠিত অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজপথ দখল করতে পারে রাজপথে নেমে। সে ভয়ে এত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলছে না। কিন্তু এটা কতদিন এভাবে না তুলে থাকতে পারবে বিএনপি? হয়তো 6 মাস, হয়তো 1 বছর, হয়তো 2 বছর। আজীবন কি নিষেধাজ্ঞা না তুলে থাকা কি সম্ভব? আর বিএনপিও কি আজীবন ক্ষমতায় থাকতে পারবে? অসম্ভব ব্যাপার।
এখন হয়তোবা কিছু সময়ের জন্য গায়ের জোর আছে, নতুন নতুন সরকার গঠন করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না, কারণ তারা ভালো করে বুঝতে পারছে নিষেধাজ্ঞা তুলে কি পরিস্থিতি হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। অলরেডি বিএনপির হানিমুন। দর্শক, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে দৌলতিয়া ঘাটের বর্তমানের অবস্থা এবং আজকে 3 দিন পর যে উদ্ধার অভিযান চলছে এই সব দেখানো হয়েছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।